একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। বিহারের কারাকাটা এক ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 48,520 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন। এই উপলক্ষে তিনি জানান, মাওবাদী হিংসা সম্পূর্ণভাবে নির্মূল হওয়া এখন সময়ের অপেক্ষা। তিনি জানান, পাকিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসীদের গোপন ঘাঁটি ভারতীয় সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে। এটাই নতুন ভারত, দৃঢ় সংকল্প, অটল প্রতিশোধের ভারত। প্রধানমন্ত্রী বলেন, 2014 সালের আগে দেশে 125টির বেশি জেলা ছিল নকশাল আক্রান্ত। আজ তা কমে এসেছে মাত্র 18 জেলায়। তিনি বলেন, আমরা শুধু রাস্তা তৈরি করছি না, কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছি। আজকের দিনে বিহারে যেসব উন্নয়ন প্রকল্প রূপ নিচ্ছে তার ফলস্বরূপ যুব সমাজ মূল স্রোতে ফিরছে। তিনি উল্লেখ করেন, মাওবাদীরা যারা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে বিশ্বাস করত না, তারা বিহারের দুর্গম এলাকায় হাসপাতালে আগুন লাগাতো, স্কুল ধ্বংস করত। আজ সেই চিত্র বদলেছে। साथियों, हमारी लड़ाई देश के हर दुश्मन से है, फिर वो चाहे सीमा पार हो या देश के भीतर हो। बीते वर्षों में हमने हिंसा और अशांति फैलाने वालों का कैसे खात्मा किया है, बिहार के लोग इसके साक्षी हैं। नक्सल प्रभावित गांव में ত্রিপুরা এখন সারা দেশে তথা উত্তর পূর্বে ফ্রন্ট রানার স্টেট। পার ক্যাপিটা ইনকামের দিক থেকে উত্তর পূর্বের রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এমনকি এই উত্তর পূর্বের রাজ্যগুলোর মধ্যে জিডিপির দিক থেকেও দ্বিতীয় সর্বোচ্চ। ত্রিপুরা ছোট রাজ্য হলেও কোনো দিক দিয়ে এখন পিছিয়ে নেই। শুক্রবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত এমবিবি হাউসে অনুষ্ঠিত রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত এমবিবি হাউসে শুক্রবার এক রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, রাজ্যের যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, ত্রিপুরা এখন সারা দেশে তথা উত্তর পূর্বে ফ্রন্ট রানার স্টেট। পার ক্যাপিটা ইনকামের দিক থেকে উত্তর পূর্বের রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এমনকি এই উত্তর পূর্বের রাজ্যগুলোর মধ্যে জিডিপির দিক থেকেও দ্বিতীয় সর্বোচ্চ। ত্রিপুরা ছোট রাজ্য হলেও কোনো দিক দিয়ে এখন পিছিয়ে নেই। রাজ্যের খুদেদের মধ্যে অনেক প্রতিভা আছে। দায়িত্ব নিয়ে অভিভাবকদের, শিক্ষকদের, টিসিএর কর্মকর্তাদের তাদের বোঝাতে হবে। রাজ্য সরকার সব দিক দিয়ে সাহায্য করছে। প্রতিটি খরচের মূল্য দিয়ে শ্রেষ্ঠত্বের বিকাশ করতে হবে। এছাড়া টিসিএর কর্মকর্তাদের রাজ্যের সর্বত্র টুর্নামেন্ট আরো বেশি করে করতে হবে, যাতে সেখান থেকে প্রতিভা বের করে আনা যায়। সর্বত্র টিসিএর জয় জয়কার হওয়া প্রয়োজন বলে এদিন তার বক্তব্যে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন এই রক্তদান কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, এই ধরনের কার্যক্রম অন্যদেরও উৎসাহ দেবে, যারা এখনো রক্তদান করেননি তাদেরকেও উৎসাহ দেবে। তবে এদিন তিনি পুরনো দিনের ঘটনার প্রতি ইঙ্গিত দিয়ে সাফ জানান, প্রতিনিয়ত তিনি টিসিএর কাজকর্মের প্রতি খোঁজ খবর রাখেন। বর্তমান কমিটি ভালো কাজ করছে বলেও এদিন উল্লেখ করেন তিনি। ত্রিপুরা এখন সব দিকে, শুধু খেলাধুলাই নয়, সব দিকেই আমরা কিন্তু সারা ভারতবর্ষের মানচিত্রে একটা অনেক উপরে স্তরে আমরা চলে এসেছি। যখন আমরা দিল্লিতে যাই, বিভিন্ন প্যারামিটার্স নিয়ে কথা হয়, সব দিকেই কিন্তু ত্রিপুরা এখন ফ্রন্ট রানার যে স্থান, সেটা কিন্তু আমরা দখল করতে পেরেছি। এখন অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন অষ্টলক্ষ্মী, উনি এটাও বলেছেন যে এই অষ্টলক্ষ্মীর মধ্যে একটা হেলদি কম্পিটিশন হওয়া প্রয়োজন। আমাদের ছোট প্রদেশ সারা ভারতবর্ষের মধ্যে তথা নর্থ ইস্টের মধ্যে, তারপরেও আমরা চেষ্টা করছি সব দিকের জন্য আমাদের মান উন্নয়ন হয়, আর্থসামাজিক উন্নয়ন হয়, সেই কাজটা কিন্তু আমরা করছি। যে কারণে আজকে পার ক্যাপিটা ইনকামও যদি আমরা দেখি, ত্রিপুরা সেকেন্ড হাইস্ট সারা নর্থ ইস্টার্ন রিজিয়নে। আজকে জিডিপির কথাও যদি বলি, সেখানেও কিন্তু আমরা সেকেন্ড হাইস্ট। তো খেলাধুলার ক্ষেত্রে কেন আমরা টপে যাব না? আমরা সব কিছু দিচ্ছি এবং প্রতিটা পয়সা তার বিনিময়ে
শ্রেষ্ঠত্ব যেন প্রমাণ আমরা দিতে পারি। যারা আমরা প্রচুর পরিমাণে ব্লাড আমরা কালেকশন করে রাখি, তাহলে কিন্তু সেটা বহুদিনের জন্য রাখা যায় না। তারও একটা লিমিটেশন আছে, 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, তারপরে কিন্তু ব্লাড, বিশেষ করে আরবিসি, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। কাজেই তার ইউজ এবং বেশি বেশি যাতে না হয় তার জন্য আমাদের রক্ত সঞ্চালন পর্ষদ আছে, তারা কিন্তু সব জায়গায় খবর রাখে কোথায় ব্লাড দরকার, সেইভাবে কিন্তু তারা নিয়ন্ত্রণ করে। তো আজকে যারা ব্লাড দিতে এসছে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, এবং যারা এদিন টিসিএ কর্তৃক ময়দানে ক্রিকেটারদের মধ্যে জলপানের বিশেষ ব্যবস্থা সম্পন্ন গাড়িরও আনুষ্ঠানিক উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। রাজ্যে বর্ষা পরিস্থিতিতে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তিনি এ সম্পর্কে জানান যে ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্টের যেসব আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বলেছেন তিনি। এরপরও আগামী 2-1 দিনের মধ্যে তিনি তাদের সাথে বিগত বছরের কথা মাথায় রেখে কি সম্ভাব্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে কথা বলবেন বলে জানান। তিনি জানান তাদেরকে বলে দেওয়া হয়েছে যে রাজ্যের সব দিকে যাতে নজর রাখা হয়, সেভাবেই তারা কাজ করে চলেছেন। বর্ষায় যদি কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হয়, যদিও সেটা আগে থেকে বলা যাবে না, তবে গত বছর যেভাবে সরকার তাদের পাশে দাঁড়িয়েছিল এবং ব্যবস্থা গ্রহণ করেছিল, এভাবেই করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা অফিসাররা আছে তাদের সাথে আমি অলরেডি কথা হয়েছে ওদের সাথে, এবং এর মধ্যেই আমি আজকে কালকে একটা মিটিংও ডাকবো। এমনিতে মানে টেলিফোনিক্যালি প্লাস ইন প্রেজেন্স তাদেরকে ডেকেছিলাম, ওনাদেরকে বলেছি সব দিকে যেন নজর রাখে, এবং সেইভাবে ওনারা কাজ করছেন। যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে তাদের পক্ষে কি সরকার কতটুকু সাহায্য যখন হবে তখন, এখন আগের বাড়িয়ে কী করে বলবো যে ক্ষতিগ্রস্ত হবে, সেটা আমরা গত বছরও আমরা সেইভাবে আমরা তার ব্যবস্থা নিয়েছি। যদি এরকম ঘটনা হয় নিশ্চয়ই আমরা সেই ব্যবস্থা নেব। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlok Hospital. বিরতির পর স্বাগত সংবাদে।
2024-25 অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার 6.5%। গত 4 বছরের নিরিখে এটাই সবচেয়ে ধীর গতির বৃদ্ধি। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিসের তরফে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে 2024-25 সালের রিয়েল জিডিপি 6.5%, অন্যদিকে নামমাত্র জিডিপি 9.8%, যদিও পূর্বাভাস ছিল তা 9.9% হবে। এদিকে সারা বছরের তুলনায় চতুর্থ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি 7.4% ছিল, যা বছরের বাকি ত্রৈমাসিক হিসেবের তুলনায় সবচেয়ে দ্রুতগামী। তবে এহেন পরিস্থিতিতেও ভারত বিশ্বের দ্রুততম অর্থনীতির মধ্যেই রয়ে গেছে। দুদিনের বৃষ্টিপাতের ফলে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গা সরেজমিনে পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। তিনি জানান যে হাওড়ার জলস্তরে বৃদ্ধি দেখা যাচ্ছে, তবে এখনো বিপদসীমার নিচে আছে। এছাড়া সব জায়গায় পরিস্থিতি এখনো সামান্য আছে। যথারীতি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শিবির প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের 11টি টিম এবং এসডিআরএফ এর 3টি টিম প্রস্তুত রাখা হয়েছে। এদিন তিনি জানান যে আগরতলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, বিশেষ ক্ষয়ক্ষতির খবর নেই। তবে জিরানিয়ায় 2টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। তাদেরকে নিরাপদে স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। मोटामोटी तो पूरे कंट्रोल में है। कोई बहुत ज़्यादा नुकसान का कोई न्यूज़ नहीं है। मैंने कई क्रॉनिकली अफेक्टेड एरियाज़ में भी विज़िट किया है। कई जगहों पे लोग अपने घरों से शिफ्ट हुए हैं, अपने जहाँ भी हाई स्टेशन एरिया है जहाँ भी उनके रिश्तेदार रहते हैं, लेकिन किसी भी तरह के बड़े नुकसान की कोई न्यूज़ नहीं है। रिलीफ सेंटर्स ऑलरेडी हमारे इनएक्टिव हैं, मतलब इन एक्शन हैं, एक्टिव हैं, और साथ ही साथ हमारी टीम भी रेडी है। हमारे पास अभी 11 टीम हमारी अपनी है और एसडीआरएफ की भी 3 टीमें रेडी हैं। और कई जगहों पे पानी भराव शुरू हो गया है, लेकिन अभी भी डेंजर लेवल के नीचे है। अभी हालत कैसे है हावड़ा रिवर का? हावड़ा रिवर में पानी बढ़ा हुआ है और हम उम्मीद करते हैं कि और 3-4 घंटों में और ये पानी बढ़ेगा, लेकिन स्थिति सामान्य है, अंडर कंट्रोल है। 2 मकानों को नुकसान पहुंचा है और उन लोगों को वहां से निकाला गया है और वो अपने रिश्तेदारों के घर पे हैं और बाकी असेसमेंट फील्ड पे चल रहा है। জমি মাফিয়াদের আস্ফালনে তটস্থ আমজনতা। অভিযোগ, প্রয়োজনীয় জায়গার দলিল দস্তাবেজ থাকা সত্ত্বেও অপরজনের নামে তা লিখিয়ে নিয়ে স্থানীয়দের উৎখাতের হুমকি দিচ্ছে জমি কারবারি। ঘটনা সামনে আসে বণিক্য চৌমুহনীর আরকে নগরের অন্তর্গত রাজারবান এলাকা থেকে। বণিক্য চৌমুহনী আরকে নগরে অন্তর্গত রাজারবানে 60 বছরেরও বেশি সময় ধরে বৈধভাবে বসবাসকারী শাসক দলীয় সমর্থক পরিবারগুলোকে উচ্ছেদ করার চেষ্টা এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। গুরুতর অভিযোগ উঠেছে জমির কারবারি হিসেবে পরিচিত কৃষ্ণকমল লস্কর নামে জনৈক ব্যক্তির বিরুদ্ধে, যিনি নাকি ভুয়ো দলিল তৈরি করে 12 কানি জমি নিজের বোন জ্যোৎস্না লস্করের নামে লিখিয়ে দিয়েছেন। শুক্রবার রাজারবাগের দীর্ঘদিনের বাসিন্দা চন্দ্রমোহন সরকার জানান, 1966 সাল থেকে আমরা এই জমিতে বসবাস করছি, কাগজপত্র সব আমাদের কাছে, অথচ নামজারিতে কৃষ্ণকমলের বোনের নাম উঠে এসেছে। এটা কিভাবে সম্ভব? তিনি আরো বলেন, এখানে 20টি যৌথ পরিবারের প্রায় 70 জনের বেশি সদস্য রয়েছে, যারা নিজেদের আইনি জমিতে বহু বছর ধরে বসবাস করছেন। অভিযোগ, আদালতের নির্দেশে ইনজেকশন থাকা সত্ত্বেও অভিযুক্ত কৃষ্ণকমল ও তার সহযোগীরা উচ্ছেদ চেষ্টায় লিপ্ত। আমার নাম হলো চন্দ্রমোহন সরকার। আচ্ছা, আমরা যা 66 থেকে আমরা এই জায়গার মাঝে বাস করতেছি। আচ্ছা, বাস করতেছি পরে আমরা শুনতেছি মানুষের মুখ, আমরা এত নিছি না। এই মুখে কৃষ্ণকমল করে একজন ছেলে, আমরা চিনিও না, আমরা জায়গা নামজারি করে লেছে। মানুষের মুখ শুনি কবে যে আজ বছরখানে, এরপরে এই শুনি পরে আমরা তদন্ত নিছি পরে হজ ছায়া দেখি কৃষ্ণকমলের নামে এই 12 কানি জায়গা নামজারি করে লেছে। এরপরে আমরা কোর্টে কাছারিতে যাইতেছি, কেমনে এমন হয়েছে। কি কইরা আমার কাছে কাগজপত্র তৈয়া এই কি কইরা নামজারি করে।
স্থানীয়দের অভিযোগ, খয়েরপুর তহসিল ও প্রশাসনের কিছু অসাধু কর্মচারী জমি দখলের ষড়যন্ত্রে মদত দিচ্ছে। সঠিক তদন্ত হলে জাল দলিল ও স্বাক্ষরযুক্ত সব কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে। আতঙ্কিত পরিবারগুলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেছেন, তিনি ছাড়া তাদের রক্ষা করার কেউ নেই। প্রশাসন যাতে তাদের সাহায্য করে, কেননা জনৈক স্থানীয় যুবক মুখ্যমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, অভিযুক্ত তাদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এই বিষয়টা নিয়ে যে আমাদের যে জায়গাটা কৃষ্ণ কমল লস্কর, আমরা রাত্রেবেলা হইলে হুমকি দেয় ফোনের মধ্যে যে আমরা দলবল লই আই আমো, তোমরা জায়গা ছাড়া দো, ঠিক আছে, যদি না ছাড়া হয় 1 মাসের ভিতরে 15 দিন ডেট দেয়, যদি না ছাড়া হয় তাহলে ব্যবস্থা করব, অন্যরকম ব্যবস্থা করব। এবং আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমি অদূর নমস্কার আমি জানাইতেছি যে মুখ্যমন্ত্রী মানিক শাহ স্যারের কাছে যে আমাদের উপরে যে প্রশাসন যাতে আমরা একটু সহযোগিতা করে, যে আমরা কৃষ্ণ কমল লস্করের বাড়ির সামনে দিয়েও যাই এবং আমরা বাজার বন্দরে যাই, যে কোনো মোমেন্টে আমরা অ্যাটাক করতে পারে, যে কোনো মোমেন্টে আমার বাড়ির লোক, আমার ফ্যামিলির লোক, যে কোনো মানুষ যাইতে পারে। এবং আমি স্যারের কাছে আমি অনুরোধ মুখ্যমন্ত্রী স্যারের কাছে যে আমরা যাতে একটা প্রশাসনের থেকে যাতে আমরা যাতে কোনো একটা হেল্প করে, যাতে কোনো কিছু না হয়। এবং আমরা যদিও ঘটনাস্থলে স্থানীয় থানার পুলিশ সেদিন যায় এবং এলাকাবাসীর সাথে কথা বলে, বিভিন্ন মহলে বলা হচ্ছে যে এই ঘটনা নতুন করে ফের প্রকাশ্যে দেখিয়ে দিল যে জমি মাফিয়ারা প্রশাসনের নিচু স্তরের একাংশের সাথে মিশে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কতটা সক্রিয় হয়ে রয়েছে। তারা এখন রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে তৎপর হয়ে উঠছে। চারদিকে বলা হচ্ছে যে কোনোভাবেই স্থানীয়দের হেনস্থা করলেও সরকারের প্রতি তারা বিষিয়ে উঠবে, তারা সহজেই এর ফায়দা তোলা যাবে। সুতরাং ইতিমধ্যে এই ধরনের অভিযোগ সামনে আসা মাত্রই প্রশাসনের তরফে ঘটনার সরেজমিনে তদন্তক্রমে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি উঠতে শুরু করেছে। আর খোদ রাজধানীর প্রাণকেন্দ্রে যদি এই অবস্থা হয়, তাহলে সহজেই অনুমেয় রাজ্যের বাকি মহকুমাগুলির কি অবস্থা? এই ঘটনায় ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। হাওড়ার জলস্তরে বৃদ্ধি, বৃষ্টি হলে আরো বাড়ার আশঙ্কা। টানা 2 দিন রাজ্যে ভারী বৃষ্টিপাতে হাওড়া নদীর জল ক্রমশই বাড়ছে। স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় নদী সংলগ্ন এলাকার মানুষজন। গত 2 দিনের বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে। আগরতলার হাওড়া নদীর জলস্তরেও বৃদ্ধি দেখা গেছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী সর্বাধিক বৃষ্টিপাত সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে 211 mm এবং সর্বনিম্ন গন্ডাছড়ায় 33 mm রেকর্ড করা হয়েছে। মৌসুম বিভাগ জানিয়েছে, এখনো পর্যন্ত আগরতলায় 121.6 mm বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বোঝুম নগরে 107 mm, ডিএম অফিসে 82 mm, এডি নগরে 136 mm, জিরানিয়ায় 158 mm, সচিবালয়ে 76.5 mm, হাওড়ায় 115 mm বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে ভয়াবহ বৃষ্টির ফলে হাওড়া নদীর জল অনেকটাই বেড়েছে, আর তাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নদী সংলগ্ন এলাকার সাধারণ জনগণের। স্থানীয়রা এই বিষয়ে শুক্রবার সংবাদ মাধ্যমে জানায় যে গেল বছরের তুলনায় এই বছর হাওড়ার জল বেড়ে চলেছে, তবে জল বাড়ার গতি ততটা নয়। তাদের আশঙ্কা, বৃষ্টি যদি আরো হয় তবে হাওড়ার জলস্তর আরো বৃদ্ধি পাবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট জলের তলায় চলে গেছে বলেও জানান স্থানীয়রা। যদি ওখানে বৃষ্টি নামে তাহলে তো ভয়ঙ্কর গেছে, আবার তো বেশি লাগলে যদি না হওয়া তাহলে তো ঠিক আছে। আর রাস্তাঘাট তো গেছে কই গেছে, কই দিনে গেছে করছে এটা অনেক হাওড়া নদী জলে ঢুকছে, হাওড়া নদী জলে দিনে যাচ্ছে, এদিক যাইতেছে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। টেপরা মথার শাসনকালে জনজাতি উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তারা শুধুমাত্র মানুষের ভাবাবেগ নিয়ে রাজনীতি করেছে। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে টেপরা মথার বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন ত্রিপুরা আদিবাসী কংগ্রেসের নেতৃত্বরা। রাজ্য আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান বলেন, টেপরা মথা সরকার আদিবাসী অঞ্চলে কোনো বাস্তব উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। তিনি অবিলম্বে রাজ্য সরকার এবং এডিসি প্রশাসনের কাছে এডিসি এলাকায় কর্মসংস্থান ও উন্নয়ন সংক্রান্ত কাজের তথ্য নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। তার অভিযোগ, উন্নয়নের নামে জনজাতিদের বিভ্রান্ত করা হয়েছে। তিনি দাবি করেন, ত্রিপুরায় আদিবাসীদের প্রকৃত উন্নয়নের জন্য ঐতিহাসিকভাবে কেবলমাত্র কংগ্রেস কাজ করেছে। এদিন সংসদে
অ্যামেন্ডমেন্ট বিল পাশ নিয়ে যেমন প্রশ্ন তোলা হয়েছে, তেমনি এডিসি ভোট নিয়ে আসন সংখ্যা ও শেয়ার অফ ট্যাক্সেস নিয়েও প্রশ্ন তোলা হয়। আন্দোলন করছে, রাস্তাঘাট করছে, এইভাবে চলছে। একদিকে রাজ্য সরকার, অন্যদিকে এডিসি প্রশাসন, উভয় সরকারের কাছে আমরা জানতে চাই কতজনকে চাকরি দেওয়া হয়েছে। এবং কিছুদিন আগে যেটা সাবজেক্টের চাকরি দেওয়ার জন্য তারা যেটা ব্যবস্থা করেছে, প্রশ্ন লিগ আউট হওয়ার পর থেকে এখানে কোনো চাকরির ব্যবস্থা হয়নি। হাজার হাজার আমাদের উপজাতি সম্প্রদায়ের মানুষ যারা বেকার আছেন, তাদের অবস্থা খুবই করুন, তাদের অবস্থা খুবই করুন। এর জন্য আমরা চাই, আমরা ত্রিপুরা আদিবাসী কংগ্রেস দল থেকে আমরা প্রশ্ন করতে চাই, আমরা জানতে চাই এডিসি প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে। এখানে 2000 সাল থেকে এডিসি কে ক্ষমতায়ন করার জন্য 125th অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে পড়ে আছে। এখন পর্যন্ত 125th অ্যামেন্ডমেন্ট বিল ইমপ্লিমেন্ট করা হয় নাই, যেখানে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত এডিসি প্রশাসনকে নিয়ে মহারাষ্ট্র কিশোর দেববর্মা বারবার অমিত শাহের সাথে কথা বলেছেন। কিন্তু আজকে 2026 সালে আমাদের এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে কি আমরা আরো সিট আসন সংখ্যা আমরা নির্বাচনে বাড়বো না কমবো, সেটা আমাদের কাছে সংশয় দিয়েছে। আমরা জানতে চাই যে এই আসন সংখ্যা কি একই আসন সংখ্যা থাকবো নাকি এডিসি আসন সংখ্যা বাড়বে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 6টি দোকান। বৃহস্পতিবার গভীর রাতে মহারাজগঞ্জ বাজারের সবজি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাজারে পরপর 6টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গেছে দমকল বাহিনীর 3টি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান জনৈক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এদিকে ঘটনায় শুক্রবার সকালে ছুটে যায় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সহ পুর নিগমের ডেপুটি মেয়র এবং স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত। সরকারের তরফ থেকে দুর্যোগ মোকাবিলার তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হবে বলে জানান ডেপুটি মেয়র। এদিকে ঘটনার সময় জনৈক অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আমরা ওই যে পাখা জেতার দোকান আছে, যেটা আগুন লাগছে বলেই তারা খবর দিচ্ছে বাজার ফায়ার স্টেশনকে। সঙ্গে সঙ্গে আমরা একদম মুভমেন্ট করে আসে যে আগুন বড় দেখছে, বড় দেখিয়া হেডকোয়ার্টার খবর দিচ্ছে বাজারঘাট থেকে, বাজারঘাট থেকেও এলো আর হেডকোয়ার্টার থেকেও এলো গাড়ি 3টা এসে আমরা কাজ করতে এখন আপাতত আগুনটা একদম নির্মূলের পথে। একনাগাড়ে বৃষ্টিতে মাটি ধসে ভেসে গেল ব্রিজ, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোলাঘাটি টাকারজলার বিস্তীর্ণ এলাকার মধ্যে। শুক্রবার দেখা যায় যে প্রবল বর্ষণে টাকারজলা রামহরিপাড়ার ব্রিজের একটা অংশ সাইদা নদের জলে ভেসে যায়। দুদিন যাবৎ টানা প্রবল বর্ষণে এই নদের উপর ব্রিজ ভেঙে গোলাঘাটি ও টাকারজলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ এই ব্রিজটি খুবই করুণ অবস্থায় ছিল। এলাকাবাসী প্রাক্তন ও বর্তমান বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা ও মানব দেববর্মার কাছে ব্রিজটি ঠিক করার দাবিও জানিয়েছেন। স্থানীয়দের মতে, ব্রিজটি সংস্কার না হওয়ায় টানা প্রবল বর্ষণে এর একটা অংশ বর্ষার ফলে নদীর জলে ভেসে যায়। রাজ্য জুড়ে খারিফ মরশুমকে সামনে রেখে কৃষিক্ষেত্র আত্মনির্ভর হওয়ার জন্য শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। এরই অঙ্গ হিসেবে শুক্রবার খোয়াই জেলা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে খোয়াই মহকুমার মধ্য সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর বাজারে রুদ্রবাণী কমিউনিটি হলে আয়োজিত হয় এই অভিযান। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। খারিফ মরশুমকে সামনে রেখে কৃষিক্ষেত্র আত্মনির্ভর হওয়ার জন্য শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। 29শে মে থেকে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও শুরু হয় বিকশিত কৃষি সংকল্প অভিযান। অভিযান চলবে আগামী 12ই জুন পর্যন্ত। এরই অঙ্গ হিসেবে শুক্রবার খোয়াই জেলা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে খোয়াই মহকুমার মধ্য সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর বাজারে রুদ্রবাণী কমিউনিটি হলে আয়োজিত হয় বিকশিত কৃষি সংকল্প অভিযান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল
নাথ। তাছাড়া উপস্থিত ছিল খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবী অনুকূল দাস সহ কৃষি দপ্তরের আধিকারিকগণ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন, 29 মে থেকে 12 জুন পর্যন্ত সারা রাজ্যের 8টি জেলার 864টি স্থানে এই অভিযান উপলক্ষে কৃষি সচেতনতা সভা অনুষ্ঠিত হবে। প্রতি জেলায় 3টি করে কমিটি গঠন করা হবে। প্রতিদিন 72টি সভা করা হবে। ন্যূনতম 200 জন কৃষকদের নিয়ে এই সভাগুলো করা হবে। এই অভিযানে মোট 24টি কৃষি রথকে রাজ্যব্যাপী কাজে লাগানো হবে। কৃষি সংক্রান্ত প্রচার অভিযানের জন্য প্রতিটি টিমের সাথে থাকবে একটি করে রথ। এই অভিযানের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশে কৃষক ক্ষেত্রে সমৃদ্ধি ঘটানো এবং আধুনিক কৃষি প্রযুক্তির ধারণাকে কৃষকদের কাছে পৌঁছানো। এছাড়াও ক্ষেত্র পর্যায়ে গিয়ে কৃষকদের কাছ থেকে কৃষির প্রকৃত তথ্য সম্পর্কে অবগত হওয়া, পাশাপাশি কৃষকদের সুবিধা অসুবিধার বিষয়ে জ্ঞাত হওয়া। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন AKV টিভির পর্দায়। বিরতির পর ফিরে এলাম সংবাদে। বর্ষায় কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ার উপক্রম হয়ে পড়েছে উদ্বিগ্ন কৃষকরা। সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়ায়ও গত কয়েকদিনের বৃষ্টিতে খোয়াই নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে কৃষকরা স্বভাবতই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রশাসনের তরফেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেলিয়ামুড়ায় গত কয়েকদিনের নিরবচ্ছিন্ন বর্ষণে কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ তাদের আবাদ করা ফসল জলের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে কৃষকরা। এই সময়ে এমন টানা বৃষ্টি কৃষিকাজে মারাত্মক প্রভাব ফেলেছে। শাকসবজি ও অন্যান্য মৌসুমী ফসল ডুবে যাওয়ায় কৃষকদের মাথায় হাত। নিম্নাঞ্চলের জমি সম্পূর্ণভাবে জলাবদ্ধ হয়ে পড়েছে, যার ফলে কৃষিকাজ স্থায়ীভাবে ব্যাহত হতে পারে। তেলিয়ামুড়ার কাছাকাছি খোয়াই নদীর জলস্তর ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। চাকমাঘাট ব্যারেজের 2টি গেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত জল বের হয়ে যেতে পারে। স্থানীয় মহকুমা প্রশাসন নদীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যাতে বড় কোনো বিপর্যয় এড়ানো যায়। এদিকে কৃষকরা এই পরিস্থিতিতে তাদের উদ্বেগের কথা সংবাদ মাধ্যমে তুলে ধরেন। আর কিছু ধরেন আর এরম বৃষ্টি রাত্রেবেলা এরম বৃষ্টি হলে জল উঠে করে খেতে জল উঠছে না এমনি উঠছে না, খেতে জল ওই বাড়িতে উঠে এলাকা বাড়িতে নদী তৈরি না ওই গ্যাসে বাড়িতে বন্যা হয়েছিল, এটা এদিকে জল উঠছিল রাস্তার মধ্যে জল হয়েছে তো জল উঠছে তো এখানে দাদু উঠে গেছে গা উঠে গেছে না তো বাড়ি উঠছে তো এমন জল উঠছে এটা উপরে গেছে। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? হ্যাঁ, ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে নি আমার কোভিড ছাড়া কার কলকাতা এরকম খালি ধুয়াইছিল সব একবারে ব্লাড এসে। এদিকে বৃষ্টি যদি এভাবে অব্যাহত থাকে তবে জলাবদ্ধতার সমস্যা আরো তীব্র হতে পারে। তাই কৃষক ও নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের প্রশাসনের তরফে সচেতন থাকতে বলা হয়েছে। তবে তেলিয়ামুড়ায় বর্ষার সময়ে এমন প্রাকৃতিক দুর্যোগ কৃষকদের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। পিস্তল, তাজা বুলেট সহ 20 লাখ টাকার নেশার ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। নেশামুক্ত ত্রিপুরা করতে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করা হচ্ছে। শুক্রবার এই খবর জানিয়ে দাবি করলেন উত্তর জেলার পুলিশ সুপার। ধর্মনগরে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে পিস্তল ও 4 রাউন্ড তাজা বুলেট সহ প্রচুর নেশাজাতীয় সামগ্রী জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে এক গৃহবধূকে। গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে এদিন ভোররাতে ধর্মনগর থানার পুলিশ এবং উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং এর নেতৃত্বে একটি যৌথ অভিযান করা হয় ধর্মনগর থানাধীন সোনারুবাসার বনুবাড়ি এলাকায়। অভিযানকালে স্থানীয় হেলাল উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল সহ 4 রাউন্ড তাজা বুলেট এবং প্রায় 7,000
6800 ইয়াবা ট্যাবলেট। পুলিশ ঘটনাস্থল থেকে হেলাল উদ্দিনের স্ত্রীকে গ্রেপ্তার করে। তার নাম মামুনি বেগম। উত্তর জেলা পুলিশ সুপার অবিনাশ রায় জানান, গ্রেপ্তারকৃত মামুনি বেগমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করেছে এবং তদন্ত চলছে। পুলিশ সুপারের ভাষ্যমতে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা। हमारे माननीय मुख्यमंत्री का जो नशा मुक्त त्रिपुरा का अभियान है, उसके अंतर्गत धर्मनगर पुलिस एडिशनल एसपी के नेतृत्व में हमारे ओसी साहब भी रात में सुबह 3 बजे के करीब भाग्यपुर सोनार पासा विलेज में एक हलाल मियाँ के घर पे रेड किया गया। हमें खबर था वहां पे नारकोटिक्स मिल सकता है। रेड के दौरान हमें उस घर से 7800 याबा टैबलेट, जिसका बाजार मूल्य 20 लाख के करीब है, 1 पिस्टल और 4 लाइव राउंड मिला है। हमने उनकी वाइफ हलाल मियाँ की वाइफ को अरेस्ट कर लिया है और अभी एनडीपीएस और आर्म्स एक्ट पे केस लेके इसका इन्वेस्टिगेशन करेंगे। आपको पता होगा कि हमारे नए डीजीपी साहब ने हमें स्ट्रिक्ट इंस्ट्रक्शन दिया है टू गो ऑल आउट ऑन एनडीपीएस, तो हम उनके मार्गदर्शन में नशा मुक्त त्रिपुरा पे बहुत अच्छे से काम कर रहे हैं और ये हमारे তদন্তকারীরা মনে করছেন এই ঘটনার পেছনে বৃহৎ মাদক চক্রের সংশ্লিষ্টরা থাকতে পারে। খতিয়ে দেখা হচ্ছে সব দিক। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ইরানি থানার পুলিশের অভিযানে আটক এক ভারতীয় দালাল। অভিযোগ, সে সীমান্ত এলাকায় দালালি চক্রের সঙ্গে জড়িত এবং আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ইরানি থানার পুলিশ তার উপর নজরদারি চালায় এবং গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার কৈলাসহর চেকপোস্টে তাকে আটক করা হয়। ইরানি থানার পুলিশের অভিযানে আটক এক ভারতীয় দালাল। শুক্রবার দুপুরে ইরানি থানার পুলিশের অভিযানে কৈলাসহর চেকপোস্ট থেকে এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম তৌহিদ আলী। সে মাগুরুলি এলাকার বাসিন্দা। পিতা আহমদ আলী। ইরানি থানার অফিসার ইনচার্জ অরুণ উদয় দাস এদিন সংবাদ মাধ্যমকে জানান, তৌহিদ আলী দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের সীমান্ত অতিক্রম করিয়ে ভারতে প্রবেশ করাচ্ছিল। শুধু তাই নয়, প্রবেশ করানোর পরেই বাংলাদেশি লোকজনকে সে বিভিন্ন ধরনের কাজেও নিযুক্ত করত, যার মধ্যে অনেক অবৈধ কর্মকাণ্ডের সম্ভাবনাও রয়েছে। তৌহিদ আলীর বিরুদ্ধে চলতি মাসে ইরানি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, সে সীমান্ত এলাকায় দালালি চক্রের সঙ্গে জড়িত এবং আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই অভিযানের ভিত্তিতে ইরানি থানার পুলিশ তার উপর নজরদারি চালায় এবং গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে কৈলাসহর চেকপোস্টে তাকে আটক করা হয়। প্রথমে তাকে কৈলাসহর থানায় নিয়ে যাওয়া হয়, পরে তাকে স্থানান্তর করা হয় ইরানি থানায়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশ তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছে। গত 9/5/2025 একটা কেস ছিল ইরানি থানাতে, কেস নাম্বার 13/2025। তো সে ইন্ডিয়ান টাউন, বাড়ি মাগরুলি। তৌহিদ আলী, বাবার নাম আহমেদ আলী, বাড়ি মাগরুলি। সে বাংলাদেশি লুকাই না পাচার করে এবং ইন্ডিয়ান যাই না বিভিন্ন জায়গা তারে কাজে লাগায়। তো হিসেবে তার নাম আইছে যে সে বাংলাদেশ পাচার করে এবং তারে আমরা এতদিন ধরে খুঁজাখুঁজি করছি, পাইছি না এবং সিক্রেট সোর্সের মধ্যে জানতে পারি সে বাংলাদেশ পাসপোর্টে গেছে এবং তখন আমরা এই চেকপোস্টে আমাদের মতো করে আমরা মানে সোর্সকে বলে রাখি এবং যখন আসে তাকে ডিটেন করার জন্য, সেই মধ্যে আজকে চেকপোস্টে তাকে আটক করা হয়েছে এবং আমরা তাকে প্রথমে কৈলাসহর থানায় নিয়ে আসি, এখান থেকে আমরা ইরানি থানায় নিয়ে যাইতেছি। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার পেছনে একটি বৃহত্তর দালাল চক্র কাজ করছে বলেও সন্দেহ করা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে পুরো নেটওয়ার্ক উদ্ঘাটনের চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।